This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। জুনিয়র ডাক্তাররা আবার ওই কর্মবিরতির বার্তা দিয়েছেন, জানেন নিশ্চয়ই, আপনারা দেখছেন সারাদিন ধরেই খবরটা চলছে। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি করের স্লোগান যারা দিচ্ছিলেন তাদের এখন ওই কর্মবিরতির স্লোগান দিতে গিয়ে বলতে হচ্ছে যতদিন পর্যন্ত না সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে ততদিন তাদের কর্মবিরতি চলবে। কর্মে বিরতি এটা তাদের বন্ধুর থেকে শত্রু মানে দুশ্মন বানিয়ে দিচ্ছে না তো? প্রশ্নটা ভেবে দেখার মতো, জানেন তো। মানে সরকারি হাসপাতালে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তারা এই কর্মবিরতির স্লোগান শুনলে জুনিয়র ডাক্তারদের কি ভাববেন বলুন তো? বন্ধু নাকি দুশ্মন? অপাড়া থেকে রেফারেন্স করলো, এখানে রেফার করলো, এখানে এমার্জেন্সিতে গেলাম, বললো হবে না, দেখি চেষ্টা করে দেখি যদি নিয়ে যাবেন তাহলে এই মেডিকেল কলেজে নিয়ে যাবো। রেফার করলো কেন? ভর্তি হচ্ছে না, মানে এখানে বলছে ভর্তি হবে না, হবে না, যাই ডাক্তার দিতে পারবো না, ডাক্তার নেই না। অপরিসীম সমস্যা যাকে বলে, এ হাসপাতাল সে হাসপাতাল, একবার এখান থেকে একবার এখানে যাচ্ছি এখানে আসছি, প্রচুর সমস্যা পড়েছে। প্লুরাল প্লুরিসিস, বুকে জল বসেছে, ওখানে ডেকেছে কিছু করেনি। একটা বাচ্চা মেয়ে আমরা বলবো না, 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেছে, 3 দিন এনেছি 10 দিনের মধ্যে, তাহলে এখনো ভালো হলো না, তাহলে আমরা কিছু বলবো না। ডাক্তার নেই বলে তো আমরা অসুবিধায় পড়ে আছি। কিরকম অসুবিধা? যে ডাক্তার বাবুরা আসছেন না, দেখছেন না পেশেন্টদেরকে। অসুবিধা হলো যে আমরা এলাম অতটা বাচ্চা নিয়ে রিস্ক নিয়ে, এখন আর দেখবেন না, আবার আমাদেরকে 2 দিন পর আসতে হবে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, যারা ওই কোথাও গিয়ে রুগ্ন আত্মীয় স্বজনকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করে, দুরকম উৎকণ্ঠা। এক, কি হবে কি হবে, আর 2, চিকিৎসাটা পাওয়া যাবে তো। এবার তাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা নেওয়ার জায়গাটা খুব কঠিন কাজ, এবং সবথেকে বড় কথা তাদের কাছে অন্য কোনো রকম যুক্তি তলিয়ে দেখা এই সমস্তগুলো বলাটা কি খুব সহজ কাজ? এত সহজে বলা যাবে যে একটা বৃহত্তর স্বার্থে মাঝে মধ্যে ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয়। রাজনীতিকরা আমাদের শিখিয়েছেন। ভাবনার জায়গায় কেউ থাকবেন যে সমাজ বদলাবে, বিরাট প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদে বড় ফল হবে, তার জন্য 2-4 জন যদি একটু চিকিৎসা নাই পেলেন তাদের ঠিক আছে, এই মুহূর্তে একটুখানি ক্ষতি স্বীকার তো করতেই হবে। বলাটা সহজ, বা বোঝাটা সেটাও কি সহজ? দেখুন, এই বক্তব্যগুলো তো শুনলেন ওই রোগীর আত্মীয় পরিজনদের। 2টো বক্তব্য উঠে এলো। 1, হাসপাতালে যাচ্ছেন কিন্তু ডাক্তাররা দেখছেন না, আর 2, প্রথমে একটা হাসপাতালে গেছিলেন, সেখান থেকে অন্য হাসপাতালে এসেছিলেন, সেখানেও হয়নি, সেখান থেকে আরেকটা হাসপাতালে ছুটছেন। এই 3য় হাসপাতালেও চিকিৎসা হয়েছে কি না তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ জুনিয়র ডাক্তাররা তো সার্বিকভাবে কর্মবিরতিতে নেমেছেন। এখানেই মনে হচ্ছে কোথাও গিয়ে কি জুনিয়র ডাক্তাররা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ছেন, নিজেরাই নিজেদের প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। দেখুন, একটা জিনিস তো মেনে নিতে হবে, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেটা কিন্তু আমাদের গোটা সমাজটাকে একটা ঝাঁকারি দিয়ে চলে গেছে। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্যই কিন্তু আলটিমেটলি যে বিরাট সংখ্যক মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন। যে কোনো কিছু, যে কোনো অন্যায়, সামাজিক অন্যায় হোক, রাজনৈতিক অন্যায় হোক, যে যেখানে দেখছেন প্রতিবাদ করছেন, প্রতিবাদে ফেটে পড়ছেন। এটা সম্ভব হয়েছে তো
এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য। এটাকে তো কোথাও গিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু খেয়াল করে দেখুন, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা তার মানে একটা সামগ্রিক আন্দোলনের চেহারা পেয়ে গেছে, গণ আন্দোলন। এটাই মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। সাধারণ মানুষ যে যেভাবে পেরেছেন স্বতঃস্ফূর্তভাবে তাদের আন্দোলনে সামিল হয়েছেন, তাদের সমর্থন দিয়েছেন। আন্দোলনটা আর শুধু ডাক্তারদের নেই, মানুষের হয়ে গেছে। দলমত নির্বিশেষে মানুষের আন্দোলন হয়ে উঠেছে। এবার সেই মানুষের চিকিৎসাই বন্ধ রেখে কর্মবিরতিকেই উচিত বলে মনে করলে একটা প্রশ্ন তো উঠবেই, তাই না? আন্দোলনটা যখন পুরো সমাজের হয়ে গেছে তখন জুনিয়র ডাক্তারদের দায়িত্ব আরেকটু বেড়ে যায় নাকি? খেয়াল করে দেখুন, শুরুতে ওই তিলোত্তমার জন্য সুবিচার দাবি, অর্থাৎ এক জুনিয়র ডাক্তার তার নৃশংস খুন, ধর্ষণ এর প্রতিবাদ এবং সুবিচার, অর্থাৎ দোষীদের শাস্তি, এটাই তো মূল ছিল। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কিন্তু তার প্রেক্ষাপটটা বিস্তৃত হয়েছে। জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি তার মানে আর একটু ভেবেচিন্তে এগোনো উচিত ছিল না? তাদের কি ভাবা উচিত ছিল না যে তারা কর্মবিরতিতে বসলে ফের একবার যদি কাজকর্ম বন্ধ করে দেন তাহলে যে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরই নানান রকম সমস্যার মুখে পড়তে হবে। আন্দোলনের এই পর্যায়ে এসে জুনিয়র ডাক্তাররা যখন ফের কর্মবিরতিতে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন, খেয়াল করে দেখুন ওই শুরুর দিক থেকে তাদের মানে দাবি দেওয়া কিন্তু অনেক বদলে গেছে। প্রথম দিকে তারা ওই শুধু তিলোত্তমার জন্য সুবিচার দাবি করছিলেন এবং তার সঙ্গে সামগ্রিকভাবে ডাক্তারদের নিরাপত্তার দাবি, হাসপাতালে নিরাপত্তার দাবি করছিলেন। দাবিগুলো অনেকটাই কিন্তু ডাক্তার কেন্দ্রিক, তাদের জন্য ছিল। কিন্তু এখন যে জায়গাটায় তারা শুরুর দিকে হয়তো আন্দোলনটাকে নিয়ে একটা ডেড এন্ডের দিকে পৌঁছচ্ছিলেন, সেখান থেকে তারা হয়তো খেয়াল করেননি। আসলে সবাই অল্প বয়সী, রাজনীতি হয়তো করেন না, রাজনৈতিক শক্তির সাথে লড়তে নেমেছেন, তাও আবার শাসক দল, তাও আবার সরকার, এদের সাথে লড়াই করছেন। তাদের এইটুকুনি বোঝার জায়গা ছিল হয়তো যে এই মানে একটা মুষ্টিমেয় দাবি নিয়ে লড়াই করাটা খুব কঠিন। তারা যাদের সাথে লড়ছেন এবং যাদের পাশে পাচ্ছেন তারা কিন্তু সাধারণ মানুষ, অথচ তাদের আন্দোলনের দাবি দেওয়াগুলো তার থেকে অনেকটা সরে একটা ছোট জায়গা কেন্দ্রিক ছিল। সেখান থেকে কিন্তু এইবার এই কর্মবিরতির সময় তারা অনেক বড়, অনেক বেশি গণমুখী দাবিতে এবার কর্মবিরতির কথা ভেবেছেন। অর্থাৎ আন্দোলনের দাবিগুলো এবার কিন্তু গণমুখী হয়েছে, যেটা শুরুতে ছিল না। সাধারণ মানুষ পাশে থেকেছেন কিন্তু আন্দোলন গণমুখী ছিল না। এইবার গণমুখী হয়েছে আন্দোলন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি উঠেছে, রেফারেল সিস্টেম সংস্কারের দাবি উঠেছে। এগুলো তো সব জনমুখী। এইগুলো হলেই তো মানুষ একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা পাবেন, চিকিৎসা পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে এই কর্মবিরতি, সেটা তো জনমুখী পদক্ষেপ নয়। তাহলে একটা আন্দোলন কি করে দুটো সম্পূর্ণ আলাদা রাস্তা নিতে পারে বলুন তো? দেখুন, চিকিৎসা ব্যবস্থাটা যখন কমপ্লিটলি জুনিয়র ডাক্তার নির্ভর, তখন তো তাদের দায়িত্ব অনেক বেশি, তাই না? দেখুন, এটাকে নিয়ে ডিবেট থাকতে পারে যে কেন জুনিয়র ডাক্তার নির্ভর হবে, এর জন্য দায়ী কে, সে তো বটেই। কিন্তু বাস্তব তো এটাই, এই মুহূর্তে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা জুনিয়র ডাক্তার নির্ভর। তারা যদি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে চলে যান তাহলে মানুষ ভুগবেন, মানুষ ভুগছেন। এটা তো আগেও দেখা গেছে, এখনও এই আন্দোলনের কর্মবিরতির প্রথম দিনেই পরিষ্কার। শুনলেন তো বক্তব্যগুলো। তাহলে জুনিয়র ডাক্তাররা কি করতে পারতেন? তাদের সামনে কি আর কোনো রাস্তা খোলা ছিল না? তারা তো ওই বললাম তো, রেফারেল সিস্টেমের সংস্কার বা পরিকাঠামো সংস্কার বা সাধারণ মানুষের ভালো, এগুলোই চাইছেন। তাহলে জনমুখী আন্দোলন করতে গিয়ে কোথাও গিয়ে জনগণকে অসুবিধার মধ্যে ফেলে দিলে তারা কি এটা বুঝতে পারছে না তাদের উদ্দেশ্য
যতই মহৎ হোক, তাদের দাবি আদায়ের পন্থা নিয়ে, কৌশল নিয়ে প্রশ্ন তো উঠবেই। এটাই তো স্বাভাবিক, কারণ প্রশ্ন তোলার জন্য তো অনেকে বসে আছেন। অনেকের কাছেই কিন্তু এই আন্দোলনটা চরম অস্বস্তিকর, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে। কারণ এই আন্দোলনটা কোথাও গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে, স্বতঃস্ফূর্ত সমর্থন, দলমত নির্বিশেষ সবার সমর্থন। এবং সবথেকে বড় কথা, চট করে রাজনৈতিক কোনো পরিচয়ে দেগে দেওয়া যাচ্ছে না, উদ্দেশ্য নিয়ে কথা বলা যাচ্ছে না। সেখানে যদি এরকম একটা সুযোগ পেয়ে যায় কোথাও গিয়ে এই আন্দোলনটাকে জনবিচ্ছিন্ন করার, তাহলে তো সেটাই সবার আগে রাজনৈতিক শক্তি চাইবে। সেটাই তো হচ্ছে। দেখুন, সবার আগে মানুষের চিকিৎসা, ডাক্তারদের ক্ষেত্রে এটাই তো সব থেকে বড় বিষয়। তাই সবার আগে ডাক্তারদের ওই হাসপাতালের সব পরিষেবা স্বাভাবিক করতে হবে। জুনিয়র ডাক্তারদের সব কাজ করতে হবে, কাজে মানে যা যা তাদের কাজ, এবং কাজে যোগ দিতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে। এবার সুপ্রিম কোর্ট এই কথাটা বলে দেওয়ার পরেও যদি কর্মবিরতি একমাত্র রাস্তা হয়, তাহলে সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে এই জুনিয়র ডাক্তারদের আইনজীবী কী বলবেন? আলটিমেটলি তো ওখানেই যেতে হবে। যে দাবির থেকে এই লড়াই শুরু, সেই লড়াইয়ের শেষ তো ওই সুপ্রিম কোর্টেই হবে। পরবর্তী শুনানিতে এই আইনজীবী, ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং কি তার অস্বস্তি আড়াল করতে পারবেন? এটা কিন্তু ভাবতে হবে। যতদূর জানি যে জুনিয়র ডাক্তারদের আইনজীবী হলেও ইন্দিরা জয়সিং কিন্তু এই ক্ষেত্রে এই সিদ্ধান্তটাকে মানসিকভাবে ঠিক সমর্থন করতে পারছেন না। হয়তো ঘনিষ্ঠ মহলে সেটাই জানিয়েছেন। তারও মনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের এরকম লম্বা কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাবনা চিন্তা করা উচিত ছিল। কারণ তিনি তো লড়াই করছেন ওখানে, তিনি জানেন কোন সিদ্ধান্তের জন্য তার লড়াইটা কতটা কঠিন হয়ে যাবে। এবার এই সিদ্ধান্তের জন্য ডাক্তাররা যদি জনবিচ্ছিন্ন হয়ে যান, যদি সাধারণ মানুষের সমর্থন হারান, যদি তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে কিছু বলতে না পারেন, কোণঠাসা হয়ে পড়েন, তাহলে তারাও কি দুর্বল হয়ে যাবেন না? তাদের তো দুটো সব থেকে বড় শক্তি তাদের পেছনে থাকা, এক জনগণ, আর দুই সিনিয়র ডাক্তাররা, যাদের ভরসা, তাদের একটা বড় মনোবল ছিল। কোনোভাবে যদি এই জুনিয়র ডাক্তারদের একজনেরও গায়ে হাত পড়ে, কোথাও গিয়ে তারা যদি অবিচারের শিকার হন, তাহলে তারা গণপদত্যাগ করবেন, এরকম তো হুমকি আগেই সিনিয়র ডাক্তাররা দিয়েছিলেন। কত বড় সমর্থন বলুন তো এটা। এই রকম একটা সমর্থন থাকলে প্রশাসনও তো থমকে যেতে বাধ্য, কারণ তারা জানেন এমনিতেই জুনিয়র ডাক্তাররা তারা বসে যাওয়ায় এই অবস্থা হচ্ছে। এবার যদি সিনিয়র ডাক্তাররা বসে যান, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা ঝুরঝুর করে ভেঙে পড়বে। কারা যান দেখলেন তো হাসপাতালে, তাদের মানসিক স্থিতি থাকে না। তারা যদি দেখেন যে কোথাও গিয়ে চিকিৎসাটা একদমই পাচ্ছেন না, আলটিমেটলি তাদের উত্তেজনার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হবে। সেটা কি প্রশাসনের জন্য চাপের ব্যাপার হবে না? কিন্তু যে দুটো শক্তি তাদের সব থেকে বড় সহায়তা করছে, তাদের সব থেকে বড় ভরসা এই জুনিয়র ডাক্তারদের, তার মধ্যে একটা ওই জনগণ, তাদের তো তারা কোথাও গিয়ে একটা চাপের মধ্যে ফেলে দিলেন। তাদের বিভিন্ন সিদ্ধান্ত এবার দোদুল্যমানতায় ভুগবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সিনিয়র ডাক্তাররা তারা কি করবেন? তাদের একটা অংশও কি এখন বুঝতে পারছেন যে যেভাবে গোটা বিষয়টা এগোচ্ছে সেটা ঠিক হচ্ছে না? চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এরকমটা আমরা মনে করছি না। ফলে কর্মবিরতির যে আবার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা নিয়েছেন, আমাদের পরামর্শ, সিনিয়র ডাক্তারদের পরামর্শ থাকবে যে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। কর্মবিরতি না করেও আমরা সিনিয়র ডাক্তাররা যেমন হচ্ছে যে রাস্তায় আছি, আমাদের মনে হয় জুনিয়র ডাক্তাররা যদি সেই সম্ভাবনাটা এক্সপ্লোর করে। কাজে ফিরছে না, তার কারণ হচ্ছে সুরক্ষার অভাব। ওরা তো কাজে ফিরে গেছিল, ফিরে যাওয়ার পরে সাগর দত্ত মেডিকেল কলেজের হামলা হয়, সিএনএমসিতে হামলা হয়,
একের পর এক হামলা হয়ে যাবে আর জুনিয়র ডাক্তাররা সেটাকে মেনে নেবে, এরকম তো ব্যাপারটা হবে না। এতদিন ধরে একটা আন্দোলন চলছে, রাজ্য সরকারের কোনো রকম তৎপরতা দেখা গেছে এই সমস্যা মেটাবার জন্য। তো একটা অযোগ্য রাজ্য সরকার যখন অযোগ্য লোকেদের হাতে দ্বারা পরিচালিত হয় তখন এগুলো হতে বাধ্য। আমরা শুরুতেই বলেছিলাম, যখন ওনারা ঠিক করলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাবেন, আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কী জিনিস একবার জেনে নিয়ে যেও ভাই। তো সেটাই প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রীকে তো ওনারা চেনে না, বয়স অল্প, স্বাভাবিক, বুদ্ধিমান ছেলে মেয়ে সবাই, কিন্তু বয়সটা তো অল্প। মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, পায়ে পা মেলাতে হবে। এখনও যারা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে তারা যদি মনে করে রুগী খেপি এটা করবে, তাহলে এটা হচ্ছে রাজ্যের বড় রোগ। পুজো এসে গিয়েছে, উৎসবের মরশুম, যেখানে নিরাপত্তা এবং পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে, সেখানে এই কর্মবিরতি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক। তারা এটা পুনর্বিবেচনা করুন, ওনারা কোনো বিকল্প পদ্ধতিতে আন্দোলন করুন। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। শুনলেন তো, সুবর্ণ গোস্বামীর মতো সিনিয়র চিকিৎসক যিনি প্রথম থেকে এই আন্দোলনকে সমর্থন করছেন, তিনিও বলছেন যে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় ঠিক হয়নি, অন্য কিছু ভাবা যেতে পারত, এবং পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। দেখুন, এই পুনর্বিবেচনার দাবি কিন্তু একটা এসকেপ রুট, মানে কোথাও গিয়ে যখন একটা ডেড লক হয়ে যায় না, কোথাও গিয়ে আটকে যায়, বেরিয়ে আসার কোনো রাস্তা দেখা যায় না, তখন সবাই কিন্তু ওই জ্যামে পড়ে গেলে একদল একটু এপাশে পেছলো একটা গাড়ি এপাশে পৌঁছলো, দেখবেন কেউ নেমে পড়েন মাঝখানটায়, একজনকে থামান, আরেকজনকে বলেন একটু এদিকে যান, আরেকজনকে বলেন একটু ওপাশে চাপুন, একজনকে বলেন একটু পিছিয়ে যান, একজনকে বলেন এই ফাঁক দিয়ে বেরিয়ে যান। জট ছাড়ানোর রাস্তা সেটা কিন্তু সিনিয়র ডাক্তাররা খুলে দিলেন। অর্থাৎ পুনর্বিবেচনার যে দাবি, যে অনুরোধও বলতে পারেন বা যেভাবেই দেখবেন আর কি, পরামর্শ, সেটা কিন্তু এই জুনিয়র ডাক্তারদের জন্য একটা অত্যন্ত সৎ পরামর্শ অন্তত এই মুহূর্তে। কারণ একদিকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার চান্স, অন্যদিকে যারা তাদের আন্দোলনকে পেছন থেকে শক্তি যোগালেন সেই সিনিয়র ডাক্তারবাবুদের মনের মধ্যে কোথাও গিয়ে একটা দ্বিধা। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কি একটা ওই ডেড এন্ডে, মানে কোথাও গিয়ে সামনে বন্ধ দেয়াল, একটা অন্ধগলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না? দেখুন, শুনলেন তো শাসক দল, তার মুখপাত্র, তার বক্তব্যটা। সামনে পুজোর সময়, এই সময়ে সরকার যখন চেষ্টা করছে, তারা তাদের মতো বলে গেলেন যে এই সময় তাদের উচিত কর্মবিরতির থেকে সরে আসা। আর বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু বলছেন যে এরা আসলে সরকারি ওই ডাইনে বায়ে যে বিভিন্ন রকম ঘূর্ণি আর কি, তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এবার গোটা বিষয়টা এখন রাজনৈতিক তরজার দিকে চলে যাবে। মাঝখান থেকে তারা হয় অন্ধগলিতে গিয়ে পথ হারাবেন, অথবা কোথাও গিয়ে ওই ঘূর্ণি পাকে চক্কর খেতে থাকবে। সরকারি দলের, মানে শাসক দলের মুখপাত্রের বক্তব্যে বা সরকারের তরফে এখন পর্যন্ত যা বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো খেয়াল করে দেখুন, তারা কিন্তু প্রত্যেকটা বিষয়কে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছেন এই জুনিয়র ডাক্তারদের ওপরেই। তাদের কি করার কথা সেটা নিয়ে কিছু বলছেন না। জুনিয়র ডাক্তাররা কি করছেন কি করছেন না, যাবতীয় বক্তব্য তার ওপর দাঁড়িয়ে। এবার এই পুজোর সময় সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালেই নর্মাল কোর্সে ডাক্তারবাবুদের পাওয়াটা খুব মুশকিল, সিনিয়রদের তো আরও মুশকিল। তারা ছুটি ছাটায় যান এই সময়, যাদের যেতে হয়েছে এই সময় হাসপাতালে, সে বললাম সরকারি বেসরকারি সব জায়গাতেই, কাউকে যেন এই সময় হাসপাতালে, কোনো সময়ই হাসপাতালে না যেতে হওয়াটা সবসময়ই ভালো। প্রার্থনা করব কাউকেই যাতে যেতে না হয়, কিন্তু যদি যেতে হয় কোনো কারণে দুর্বিপাকে পড়ে, তাহলে এই সময়টা যদি যেতে না হয়, কারণ এই সময় ভোগান্তি চরমে ওঠে। এই সময় কিন্তু জুনিয়র ডাক্তারদের ওপর চাপটা আরও বেশি থাকে। এরা যে 24টার মতো মেডিকেল কলেজ, 42টা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, খাতায় কলমে আছে, কিন্তু রেফারেল সিস্টেমটাই তো প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাটা বাইরের থেকে দেখতে যতই ঝাঁ চকচকে লাগুক, এখন রং টং হয়ে গেছে, সব সুপার স্পেশালিটির নাম হয়ে গেছে, জেলাতেও হয়ে গেছে,
ভেতরে ফোপড়া, অনেক গলদ। তাই সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তার আর নার্সদের মার খেতে হয়, সেটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন হয় না। ডাক্তাররাই তাদের আন্দোলনটা করছেন, শাসক দল তাদের সমালোচনা করছেন। কেন ডাক্তাররা মার খেলেন, কেন এই ডাক্তারদের মার খাওয়ার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটা নিয়ে কেউ কিছু বলে না। কারণ তারা জানেন যে কোথাও গিয়ে ডাক্তাররা মার খেয়ে যদি আবার কোনো রকম কর্মবিরতি বা অন্য কিছু করতে যান, তখন তাদের এগেনস্টে আবার ওই মানুষের ভোগান্তির রাস্তা খুলে দিচ্ছেন। এই অভিযোগটা দাগিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। কি অদ্ভুত না? মারও খেতে হবে, প্রতিবাদও করা যাবে না, কর্মবিরতিতে গেলে আবার বাকি লোকজন খেপে যাবে, শাসক দল খেপে যাবে, কদিকে সামলাবেন? এটা এরকম হতে পারতো না যে যে আন্দোলনগুলো করছেন ডাক্তারদের বলা হলো, শাসক দলই ঠিক করলো, বিরোধী দলও ঠিক করলো, সবাই মিলে আমরা আন্দোলনটা করব আপনাদের দাবিগুলো নিয়ে, আপনারা চিকিৎসা করুন। কি দাবি? না, প্রত্যেকটা হাসপাতালে উপযুক্ত ব্যবস্থা থাকুক, জেলার হাসপাতালগুলোতেও যথাযথ ব্যবস্থা হোক, সেখানে যে অত শূন্য পদ আছে সেগুলোকে ডাক্তার দিয়ে ভরে দেওয়া হোক, যাতে মানুষ পিছু ডাক্তারটা ঠিক থাকে, যাতে প্রত্যেকটা হাসপাতালে পরিকাঠামো ঠিক থাকে, পরিষেবাটা ঠিকঠাক পাওয়া যায়, তাহলেই তার কিছু গণ্ডগোল হয় না। এই আন্দোলনটা কেন সবাই করেন না এটা বুঝি না। মানুষের, সাধারণ মানুষের জন্য সববার ভীষণ জানেন তো দুশ্চিন্তা, ভীষণ। শাসক দল, বিরোধী দল, সব দলে শাসক দল মানুষের জন্য দুশ্চিন্তায় পড়েই তো শুনলেন এই জুনিয়র ডাক্তারদের উপর খড়গহস্ত হয়ে আসছেন। অথচ দেখুন মুখ্যমন্ত্রী কত সহৃদয়তার সঙ্গে ওই বৃষ্টিতে ভিজছিলেন বলে ডাক্তারদের ভেতরে এসে অন্তত ওই দ্বিতীয় দিন যেদিন আলোচনার জন্য ডেকেছিলেন কালীঘাটের বাড়িতে, এক কাপ চা খেয়ে যেতে বলেছিলেন। কতটা সহৃদয়তা ছিল তার মধ্যে। অথচ দেখুন তার দলের পরপর নেতারা পরপরভাবে ধারাবাহিক প্রচারের মাধ্যমে এই ডাক্তারদের কোনো না কোনোভাবে ভিলেন বানানোর চেষ্টা করে যাচ্ছেন। সেটা করছেন কেন? সে ভালো কারণে, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ যাতে চিকিৎসার থেকে বঞ্চিত না হয় সেই জন্যে। খুব ভালো উদ্দেশ্য। তাই এটা আন্দোলন কেন হচ্ছে না বলুন তো? জাস্ট মুখ্যমন্ত্রী যদি তার নিজের প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মুখ খুলতে পারেন, তাহলে শাসক দলের তো সেখানে ফ্রি হ্যান্ড আছে। তারা কেন আন্দোলনে নামছে না যে কেন হাসপাতালগুলোতে, সব হাসপাতালে, জেলা স্বাস্থ্যকেন্দ্র, সব জায়গাতে উপযুক্ত পরিকাঠামো থাকবে না, কেন সেখানে সঠিকভাবে লোকজন চিকিৎসা পাবে না? এইটাই বুঝতে পারি না, জানেন তো। অথচ থাকলে কি হতো জানেন? গতকাল মালদার রতুয়া হাসপাতালে চিকিৎসক আর নার্সদের হুমকির মুখে পড়তে হয়েছিল, সেই ভিডিও আমরা পেয়েছি। চিকিৎসকদের দাবি যে রতুয়া হাসপাতালে ওই স্টিচ করতে হয় না, কেটে টেটে গেলে তার সুতোটা পর্যন্ত ছিল না। তাই ওই রোগী যে এসেছিল, আঙুল প্রায় কেটে দুটুকরো হয়ে গেছে, আঙুলের সেলাই করার দরকার ছিল, তার আত্মীয় পরিজনকে তারা বাইরের থেকে সুতো কিনে আনতে বলেছিলেন। না থাকলে কি করবেন? কিন্তু তারা সুতো টুতো এনে দিয়েছিলেন রোগীর আত্মীয় পরিজন। ডাক্তারও কিন্তু সেখানে ছিলেন, তিনি যথাযথভাবে স্টিচ করে দিয়েছেন। 3টে স্টিচ পড়েছিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছেন। সব কিছু মিটে যায় যখন, মানে রোগীর যাবতীয় চিকিৎসা ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে যায়, রোগীর পরিবার তখন নাকি ডাক্তারদের ওপর চড়াও হয়। বাইরের থেকে সুতো কিনতে হয়েছে বলে ডাক্তারদের হুমকি দেওয়া হতে থাকে। যেখানে ডাক্তার ছিলেন, যেখানে রোগীর চিকিৎসা হয়েছে, সেখানেও কেন ডাক্তাররা নিরাপত্তার অভাব বোধ করবেন? সুতো না থাকার দায় ডাক্তারদের ওপর কেউ কেন ঝাড়বেন? এটা কি এই জন্যে যে আস্তে আস্তে কেউ কেউ সফল হয়ে যাচ্ছেন মানুষের কাছে এই ডাক্তারদের ভিলেন বানিয়ে দিতে? কারণ যত বেশি যাবতীয় এই না থাকার দায়, না পারার দায় এই ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়া যাবে, তত বেশি করে সরকারের ওপর থেকে দায় কমে যাবে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের।
পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই, এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে। ব্যাপারটা থেকে নিরাপত্তাহীনতা তো পুরোটা থাকছেই। অ্যালকোহলিক পেশেন্টরা মাঝে মাঝে এরকম, এটা হামেশাই মাঝে মাঝে হতে থাকে। আচ্ছা, কোথাও একটা কাউন্টার ফ্যানাটিজম কি কাজ করছে? উল্টো প্রতিবর্ত ক্রিয়া এবং উন্মত্ততা। হয়তো কোথাও গিয়ে যারা ডাক্তারদের উপর হামলা করছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা না পেয়েই হয়তো তারা এতটা উত্তেজিত এইভাবে রিয়্যাক্ট করছেন, অথবা তারা একটা বিরুদ্ধ প্রচার শুনে সেটাতে বিশ্বাস করতে শুরু করেছেন, মনে মনে ডাক্তারদের ভিলেন ভাবতে শুরু করছেন। যেটা বলছিলাম, এটা কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতেই পারেন। এই সব কিছুর প্রতিবাদেই তারা কর্মবিরতি করছেন। কিন্তু এর ফলে যদি রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোটাই ভেঙে পড়ে, কারা ভুগবে? সরকার, রাজনৈতিক দল? ভুগবে তো সাধারণ মানুষ। ফলে ডাক্তারদের আন্দোলন সেই মানুষের কাছাকাছি কিভাবে পৌঁছবে? এটা তো একটা দিক, কিন্তু এর সঙ্গে আরও একটা দিক আছে। এই পরিস্থিতিটার জন্য সরকারের কি কোনো দায় নেই? দেখুন, সেলাই করার মতো সুতো সরকারি হাসপাতালে, ওই রতুয়ার সরকারি হাসপাতালে ছিল না। এটা তো পরিকাঠামোর অভাব। স্বাস্থ্য দপ্তরের দেখার কথা। টার্গেট কারা হচ্ছেন? চিকিৎসক, নার্সরা। অথচ এই ক্ষেত্রেও, এই যেখানে তারা আক্রান্ত হচ্ছেন, সরকারের কি দায়িত্ব ছিল? সরকার সুপ্রিম কোর্টে বলেছিল যে 14 দিনের মধ্যে সব সরকারি হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা হবে। নিরাপত্তারক্ষী মোতায়েন থেকে শুরু করে সিসি ক্যামেরা ইনস্টলেশন সব কিছু, অথবা ধরুন রেস্ট রুম থেকে শুরু করে বাথরুম তৈরির মতো কাজ সব 14 দিনে শেষ হয়ে যাবে। সরকারি আইনজীবী বলেছিলেন, কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে বলেছিলেন। সেই কাজ যে হয়নি এটা তো সুপ্রিম কোর্টের কথাতেই পরিষ্কার। স্বয়ং প্রধান বিচারপতি বলছেন 50% কাজও এগোয়নি। তাহলে এই টাইম লাইনটা দিলেন কি করে? আর এই জায়গা থেকে রাজ্যকেও তো প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে রাজ্য সরকার ওই সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের তো ভিলেন করতে চেয়েছিল। লাভ কি হলো? রাজ্যকেই তো আদালতে অপদস্থ হলো। রাজ্যকেই তো শুনতে হলো যে এই রাজ্যে চিকিৎসা পরিকাঠামো এতটাই ভঙ্গুর, বেড পাওয়া যায় না, চিকিৎসার জন্য ডাক্তার পাওয়া যায় না। সম্মান বাড়ল? কারা রাজ্যকে অসম্মানিত করলেন? জুনিয়র ডাক্তাররা যে 10 দফা দাবিতে নতুন করে এই আন্দোলনটা শুরু করলেন, সেই 10টার মধ্যে দ্বিতীয় দাবিটাই তো স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি। তারাও কি নতুন করে লোকজনের সামনে এই বিষয়টা দাগিয়ে দিচ্ছেন না যে সরকার এই যাবতীয় কিছুর দায় অস্বীকার করতে পারে না? সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা চাইছি। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থার যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিবি মিটিংয়ে অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করি নিয়ে এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটার সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। শুনলেন তো, আরজি করের পিজিটি কিঞ্জল নন্দ বলছেন তারা অনেকগুলো অপশান নিয়ে আলোচনা করেছিলেন, আর কি কি করা যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন। লম্বা বৈঠক চলেছিল, কিন্তু
স্বাস্থ্য সচিবের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ দাবি আদায় কর্মবিরতিকেই তারা সব থেকে শক্তিশালী আন্দোলনের পথ হিসেবে তাদের মনে হয়েছে। রাজ্যের শাসক দল নেতারা বা সমর্থকরা এখন হয়তো ডাক্তারদের এই কর্মবিরতির সিদ্ধান্তকে মনে মনে বাহবা দেবেন, লুফেও নেবেন প্রকাশ্যে। কারণ তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের পর থেকে যে চাপটা তাদের উপর তৈরি হয়েছিল, যে দমবন্ধ অবস্থা ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে এই কর্মবিরতির সিদ্ধান্তটা কিন্তু ঢাল হয়ে দাঁড়াতে পারে, জানেন তো। এবার এই ঢালটাকে সামনে রেখে মানুষের কাছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে প্রচার করা যাবে, কিন্তু সেই ঢাল রাজ্যের কতটা কাজে আসবে বলুন তো। সরকারি হাসপাতালে শূন্য পদ, পরিকাঠামোর অভাব, সেলাইয়ের সুতো না থাকা, এই সব অভিযোগগুলো মুছে যাবে, অস্বীকার করা যাবে। এবং শুনলেন তো এই জুনিয়র ডাক্তারদের কথা, তারা জাস্ট অপেক্ষা করে বসে আছেন সরকার কোনো একদম একটা সিদ্ধান্ত নিলেই, বা তারা যদি তাদের একটা মনের মধ্যে থেকে সত্যি সত্যি একটা চিন্তাভাবনা করেন যে এই সমস্ত সমস্যার সমাধানে তারা উদ্যোগী হবেন, তাহলেই তো তারা আন্দোলন তুলে নেবেন। তারা তো সেইটার অপেক্ষায় রয়েছেন। শুনলেন তো, মানে কোথাও গিয়ে সরকারও তার দায়টা এড়াতে পারছে না। দেখুন, লোকের কাছ থেকে কিন্তু এই মানে ওই গ্যালারি শো বলে একটা কথা আছে এই ইয়েতে, খেলাধুলোর জগতে, মানে দেখনদারি ব্যাপার আর কি। কেউ বাহারি শট মারলেন, লোকে বাহ বাবা করলো, কিন্তু হয়তো দেখা গেল সেটা দলের কাজে এলো না। এটাও তো সেরকম, ঝাঁ চকচকে সব কিছু হাসপাতাল আছে, নাম আছে, কিন্তু নেই আসল জায়গায় ঢুঢু। এরকম যদি হয় তাহলে কি করে প্রশংসা পাবেন? এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা এতটা জুনিয়র ডাক্তার নির্ভর হয়ে রয়েছে, এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে নামলেই লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করতে হচ্ছে। এটাও তো একটা দুর্বলতা না স্বাস্থ্য ব্যবস্থার। একটা স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়র ডাক্তার নির্ভর হয়ে পড়ার দায়ভার সেটা তো সরকারেরই স্বাস্থ্য দপ্তরে, অস্বীকার করা যায়। তা সত্ত্বেও আন্দোলনকারী ডাক্তারদেরই কেন আরও সাবধানী হতে হবে? তার আরও কারণ আছে। কারণ এই স্লোগান, যে স্লোগান বন্ধু আর দুশ্মন বাঁচতে সাহায্য করে। রবিবার রাতে ডাক্তারদের মশাল মিছিলে কাশ্মীর মাঙে আজাদির মতো স্লোগান উঠেছে। বলছিলাম কালকে, এই স্লোগান আমাদের ভারতীয়দের কাছে বিচ্ছিন্নতাবাদী স্লোগান। এই স্লোগান যারাই দিয়ে থাকুন তারা অসৎ উদ্দেশ্যে দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার সেই স্লোগানটাকে লুফে নিয়েছে, পাটুলি থানার থেকে তদন্ত শুরু করেছে, কারা স্লোগান দিল সেটা পুলিশ খুঁজে দেখছে। এগুলোর কোনোটার মধ্যে কোনো অন্যায় নেই, হওয়াই উচিত। এখন জুনিয়র ডাক্তাররা যতই এই স্লোগানের থেকে নিজেদের দূরত্ব তৈরি করুন, কোথাও গিয়ে কি আন্দোলনে বাঁধনের অভাবটা স্পষ্ট হচ্ছে? কারণ খেয়াল করে দেখুন, আন্দোলন যারাই করুন তারা আন্দোলনের ক্ষেত্রটা সেটা কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। কারণ না হলে কি হয় সেটা তো তারা টের পাচ্ছে। অতীতেও আমরা বাংলার বহু ছাত্র আন্দোলনের ক্ষেত্রে দেখেছি, সেটা আলটিমেটলি বেনো জল ঢুকে বিপদগামী করে দিয়েছে। যাতে কেউ তাদের আন্দোলনকে ব্যবহার করতে না পারে, কেউ যাতে তাদের আন্দোলনকে হাইজ্যাক করতে না পারে, এটা নিয়ে কিন্তু শুধু এই জুনিয়র ডাক্তার নন, যারা জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন, মশাল মিছিল করছেন, প্রতিবাদ করছেন, রাত দখল করছেন, তাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই ডাক্তারদের আন্দোলনকে, জুনিয়র ডাক্তারদেরকে অপমান করা, তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং তাদের মধ্যে ভাগ করা, তার মধ্যে এজেন্ট ঢুকিয়ে দিয়ে ওদেরকে বদনাম করার যে চেষ্টা হচ্ছে মিছিলে, সেটা তো আগে ধরো। মামলা তো দায়ের হলো বুঝলাম, সেই পুলিশটারও বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল যে পুলিশগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আপনি দেখছেন একটা লোক অন্যায় করছে, আপনি দাঁড়িয়ে দেখছেন, তার মানে তো আপনিও কর্তব্যে গাফিলতি করছেন। তাহলে সেই পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? সেই পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। যদি কেউ মনে করে কাশ্মীর মাঙ্গে আজাদি, সেটা তার ভুল দৃষ্টিভঙ্গি হতে পারে। তার বিরুদ্ধে কেন আমরা সঠিক কী দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সেই প্রচার না করে, সেই ব্যাখ্যা না করে তোমাকে আমি জেলে আটকে রাখবো, এটা হচ্ছে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক চিন্তা। দেখুন, আগামীকাল মহালয়া, আজ থেকে ফের নাগরিক সমাজ রাস্তায় নামছে।
বিকেলে কলকাতায় ডাক্তার আর নাগরিক সমাজের মিছিল হয়েছে। রাত থেকে ভোর পর্যন্ত রাস্তা দখলের কর্মসূচি রয়েছে। একটা সময় ছিল জানেন তো, যখন কি মনে হতো জানেন তো, যে এই কিছু কিছু জিনিস আছে খুব ছোঁয়াচে, যেরকম ওই করোনার ভাইরাস, কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে ছোঁয়াচে শব্দটা কি লেভেল অবধি যেতে পারে, কত তার শক্তি। এই সাম্প্রতিককালে দেখে মনে হচ্ছিল যে প্রতিবাদটা ওরকম ছোঁয়াচে হয়ে গেছে জানেন তো, খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হচ্ছিল। মানুষ ওই জন্য এরকমভাবে পথে নেমে পড়েছিলেন, মানুষ প্রতিবাদ করছিলেন। এই প্রতিবাদ আমরা শুধু এই দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গেও দেখেছি। শুরু হয়ে গেছে সেখানে প্রতিবাদ, চা শ্রমিকরা প্রতিবাদে নেমেছেন। এবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদকে দেখে আমরা যখন ভাবছিলাম যে কোথাও গিয়ে প্রতিবাদটা বড্ড ছোঁয়াচে, তখন মনে হলো এরকম ছোঁয়াচে জিনিস তো আমরা আগেও দেখেছি, আরও অন্য কিছুর ক্ষেত্রেও দেখেছি। দুর্নীতি সেটা কি প্রতিবাদের থেকেও বেশি ছোঁয়াচে মনে হচ্ছে জানেন তো? এই 1-2 বছর আগেও রাজ্যে একটার পর একটা দুর্নীতি সামনে এসেছিল। আমরা হয়তো একটুখানি এই এখন বিভিন্ন কিছু বলতে বলতে ভুলেই গেছি। এটাও কিন্তু এক ধরনের সাফল্য আর কি, এত দুর্নীতিকে ভুলিয়ে দেওয়া যায়। দেখুন, একের পর এক দপ্তরের বিরুদ্ধে সেই সময় দুর্নীতির অভিযোগ উঠছিল। একটা দপ্তর থেকে আরেকটা দপ্তর, আরেকটা দপ্তর থেকে আরেকটা দপ্তর, যেন দুর্নীতির মরশুম চলছিল। এখন চলছে প্রতিবাদের মরশুম, সারা রাজ্যে প্রতিবাদের হাওয়া বইছে। একদিকে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে প্রতিবাদ, অন্যদিকে ওই বললাম চা শ্রমিকদের বোনাসের দাবিতে প্রতিবাদ। এর পাশাপাশি রয়েছে ত্রাণ না পাওয়া মানুষের ক্ষোভ, ত্রাণের জিনিসপত্র সব বিক্রি হয়ে যাওয়ার মতো অভিযোগ। এর মধ্যেই আরও 2টো ঘটনা ঘটে গেছে। মাওবাদী মডিউলের খোঁজে এ রাজ্যে তল্লাশি করতে এসেছে এনআইএ, আর আজ থেকেই পুজোর উদ্বোধন না, উৎসবের মরশুমের শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ এটা তো পিতৃপক্ষ, তাই উদ্বোধন হয় না, সূচনা ওই মানে উৎসবের মরশুমে, পুজোর না। সে যাই হোক, প্রথম দিন শ্রীভূমি স্পোর্টিংয়ের ফিতে কেটেই উৎসবের উদ্বোধন হলো। কিন্তু উৎসবে ফেরার রাস্তা কি রাজ্য প্রশস্ত করতে পারলো? সেটা বুঝতে গেলে তো আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন আজ এই মুহূর্তে না বললেই না। ঠিক 10 বছর আগে ফিরিয়ে নিয়ে যাব আপনাদের। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে আইইডি বিস্ফোরণ হয়। চাঞ্চল্য পড়ে গেছিল দেশ জুড়ে, কারণ শোনা গেছিল যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জেএমবি তারা বাংলায় ঘাঁটি গেড়ে বোমা তৈরির কারখানা চালাচ্ছে। ভাবতেই পারিনি আমরা যে পাশের দেশের একটা জঙ্গি গোষ্ঠী এ রাজ্যে এসে এরকমভাবে কারখানা তৈরি করে বোমটম বানাতে পারে। শোনা গেছিল যে শেখ হাসিনাকে কুর্সিচ্যুত করতে জঙ্গি নাশকতার চাষ হচ্ছিল এই বাংলার মাটিতে। দুর্ঘটনাবশত একটা বিস্ফোরণ ঘটে যায়, আর তারপরেই সব সত্য সেটাও আবার আমাদের বিস্ফারিত চোখের সামনে বেরিয়ে আসে। দেখুন, শেখ হাসিনা তো ইতিমধ্যেই কুর্সিচ্যুত হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক ভবিতব্যের পথে এগিয়ে চলেছেন, তারা তাদেরটা বুঝুন। কিন্তু এমন পরিস্থিতি থেকে এই বাংলায় আরও এক বিপজ্জনক মডিউলের হদিশ পেয়ে গেছেন এনআইএ গোয়েন্দারা। না জঙ্গি মডিউল, না মাওবাদী মডিউল। এর সন্ধানে কি এনআইএ তল্লাশিতে নামলো? দেখুন, একটা কথা ইদানিং খুব শোনা যায়, আরবান নকশাল। মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল শহুরে শিক্ষিত মানুষের এই নামকরণ হয়েছে কয়েক বছর আগে। আজ রাজ্যের 12টা জায়গায় এনআইএ অভিযান করেছে। অভিযানকারীদের লক্ষ্য ছিলেন তারাই, যাদের সাথে আরবান নকশালদের যোগাযোগ রয়েছে। হ্যাঁ, কাউকে গ্রেফতার করা হয়নি, শুধু 2জনকে আটক করা হয়েছে। কয়েকটা পরিবারের সদস্যদের 15ই অক্টোবর রাঁচির এনআইএ অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এবং এই যাবতীয় কিছুর অন্তরালে আরেকবার নতুন করে কিন্তু
বোঝা যাচ্ছে যে যেভাবেই দেখুন সব কিছু কিন্তু ঠিক নেই। আরবান নকশাল হান্ট, রাজ্যে এনআইএ তল্লাশি, 12টি লোকেশনে এনআইএ। একদিকে শিরদাঁড়া সংগ্রাম, অন্যদিকে উৎসবের উপক্রম। আর এই টানাপড়েনের মাঝেই রাজ্যে এনআইএ তল্লাশি 12টি লোকেশনে। তার মধ্যে উল্লেখযোগ্য আসানসোলের ডিশেরগড়ে মানবাধিকার কর্মী সুদীপ্তা পালের বাড়ি, কলকাতার আনন্দপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক অভিজ্ঞান সরকারের বাড়ি, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় মানবাধিকার কর্মী বাসু নস্করের বাড়ি, পানিহাটিতে মানবাধিকার কর্মী দম্পতি শিপ্রা ও মানবেশ চক্রবর্তীর বাড়ি, নদিয়ার মদনপুরে প্রাক্তন মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তীর শ্যালকের বাড়ি। আমাদের ঘরে সার্চ করেছেন, আমার ঘরের সব আমার মোবাইল বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে। 2022 সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন, তার যে এফআইআরের যে কপি আমাকে ওরা সাসপেক্ট করছে, যার প্রসেসের সাথে যুক্ত চাইছে, এনকোয়ারি করতে চাইছে। কেন তল্লাশি? এনআইএ সূত্রে খবর, অসমে ও উত্তর পূর্বাঞ্চলে মাওবাদী সংগঠনের শিকড় নাকি বাংলাতেও ছড়িয়েছে বলে সন্দেহ। 2021 সালে অসমের বরাক উপত্যকায় ধরা পড়েন মাওবাদী সেন্ট্রাল কমিটির সদস্য কাঞ্চন দা। উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলা, বিহার, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ে মাওবাদী ডেরায় অর্থ সরবরাহের নেটওয়ার্ক প্রকাশ্যে আসে। 2021 অক্টোবরে বোলপুরে গ্রেফতার হয় মাওবাদী নেতা মোস্তাফা কামাল ওরফে টিপু সুলতান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়িতা দাসকে 2022 সালের মার্চে নদিয়া থেকে গ্রেফতার করে এসটিএফ। জয়িতার সূত্র ধরে 2024 জানুয়ারিতে গ্রেফতার করা হয় সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দাকে। এপ্রিলে ঝাড়খণ্ডে আত্মসমর্পণ করেন মাওবাদী পলিট ব্যুরো সদস্য মিসির বেসরা। ঝাড়খণ্ডের চাইবাসায় ইলেকট্রনিক গেজেট ও মাওবাদীদের প্রচুর টাকা উদ্ধার হয়। সেখান থেকেই তদন্তকারীরা টাকা পাচারের বেঙ্গল লিঙ্ক পান কিনা তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে তদন্তকারীদের মোস্ট ওয়ান্টেড এখন এক বাঙালি মাওবাদী নেত্রী, প্রাক্তন মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তীর শালিকা নির্মলা দিদি। অসম ও উত্তর পূর্বাঞ্চলে অর্থ সংগ্রহ ও সংগঠন তৈরির কাজ করেন নির্মলা দিদি ও তাঁর স্বামী। বাম জমানার শেষ দিকে লালগড়কে কেন্দ্র করে জঙ্গলমহলের একটা বড় অংশ কার্যত মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। এনআইএ অভিযান প্রমাণ করছে পশ্চিমবঙ্গের সমাজে অতি বাম চোরাস্রোত এখনও রয়ে গেছে, কিন্তু এখন প্রত্যন্ত গ্রামাঞ্চল নয়, শহর ও শহর ঘেঁষা এলাকায় মাওবাদী যোগসূত্রের খোঁজ মিলছে। এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। দেখুন, রাঁচিতে নথিভুক্ত 2022 সালের যে মামলা, তাতে মাওবাদী পলিট ব্যুরোর অধিকাংশ সদস্যই কিন্তু অভিযুক্ত। 2 বছর পর সেই মামলার তদন্তেই এনআইএ এসে পৌঁছলো কোথায়? না আমাদের বাংলায়। এটাকে কি রাজ্য পুলিশের টুপিতে আরও একটা পালক বলবেন? 14ই আগস্ট আরজি করে ওই লুম্পেন হামলার কোনো পূর্বাভাস ছিল না কলকাতা পুলিশের কাছে। এদিনও এই যে এনআইএ এসে 12টা জায়গায় রাজ্যের মধ্যে এইভাবে অভিযান চালিয়ে গেল, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দাদের কাছে তার কোনো ইঙ্গিত ছিল কি? দেখুন, অসম আর উত্তর পূর্বাঞ্চলের মাওবাদী সংগঠনের শিকড় যদি পশ্চিমবঙ্গে থাকে, তার অর্থ কি? বাংলায় বসে প্রতিবেশী রাজ্যে অশান্তির ছক করা হচ্ছে। বাংলা কি তাহলে মাওবাদীদের সেফ হেভেন? শুধু বাংলা নয়, এমনিতেও পরপর যদি আগেরগুলোকেও ধরেন, তাহলে কোথাও গিয়ে বাংলা কি যারা দেশ বিরোধী তাদের সবার জন্য একটা বেশ সেফ হেভেন? এটাই তো দাঁড়াবে। পাশের দেশে সেখানে গণ্ডগোলের আসল জায়গা পাওয়া গেছে, এখানে অন্য রাজ্যে সেখানে হামলার জন্য চক্রান্ত এখানে। এটা নিশ্চয়ই কোনো খবর আমাদের এখানকার পুলিশের কাছে ছিল না, কারণ থাকলে তারা নিশ্চয়ই ধরে ফেলতেন এদের। ধরে যখন ফেলেননি তখন ধরতে হবে যে এটা তারা জানতেন না। আর যদি জেনেও না ধরে থাকেন সেটা তো অন্য কথা, কিন্তু সেটা হওয়ার খুব একটা সম্ভাবনা আছে বলে তো মনে হয় না। ফলে খবর না থাকাটাকেই অনেকটা বেশি স্বাভাবিক। সেটা কিন্তু রাজ্যের ইমেজের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর উত্থানের পেছনে তো মাওবাদীদের একটা বড় ভূমিকা আছে, এতে অস্বীকার করা যাবে না। মাওবাদীদের কিষেনজি না কিষেন মহারাজ, যাই হোক, তিনি তো বলেছিলেন যে মমতা ক্ষমতায় আসুক, এবং আমরা অনেকেই উল্লসিত হয়েছিলাম। ছত্রধর তৃণমূলের নেতা,
সুচিত্রা মাহাতো তৃণমূলের নেতা, সমস্ত মাওবাদীরাই তৃণমূলের এখন সম্পদ। সেক্ষেত্রে যদি তারা কাউকে আশ্রয় দেন তাদের পুরনো বন্ধুবান্ধবদের, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। রাজ্য পুলিশ তো এদেরকে প্রোৎসাহন দেয়, তার কারণ হচ্ছে রাজ্য পুলিশকে আমি দোষ দিচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বিপদে পড়লে পরে এরাই বামপন্থী, সে যে বামপন্থী আন্দোলনে ঢুকে আন্দোলনটাকে মিটিয়ে দেবেন, এরাই নো ভোট টু বিজেপি করবেন ভোটের সময়। তো মুখ্যমন্ত্রী তো এদেরকে একটা থার্ড ফ্রন্ট খুলে রেখেছেন, ওনার ফেসলেস একটা ফ্রন্ট, যেখানে মুখ্যমন্ত্রীর মুখ নেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ হয়। অনেক রাজনৈতিক দল আছে যারা রাজনৈতিক বামপন্থী, তারা রাজনৈতিক কর্মকাণ্ডে তৃণমূল পয়সা দেয়। আচ্ছা, রাজ্যে মাওবাদী গতিবিধি দেখার দায়িত্ব কার? স্পেশাল টাস্ক ফোর্স STF-এর। তাদের মাথায় কে? দেখুন, আমরা চাই না কিন্তু নামটা কিন্তু ঘুরে ফিরে চলে আসছে, জানেন তো। কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল, প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। সিরিয়াসলি বলছি, এরকম মন্দভাগ্য যেন কারো না হয়। তিনি কলকাতা পুলিশের নগরপাল ছিলেন। RG কর হাসপাতালে পশ্চিমবঙ্গের ইতিহাসে সম্ভবত সবচেয়ে নোংরা অপরাধটা হলো, আর কলকাতা পুলিশের উর্দিতে সবচেয়ে কলঙ্কিত ছোপটা পড়ল। লালবাজারের ওই সেমিনার রুমে প্রতীকী শিঁড় দ্বারা পৌঁছে দিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা। বাহবা পেয়েছেন, অনেকে বাহবা দিয়েছেন। সেটা রাজ্যের পুলিশের জন্য কতটা লজ্জাস্কর বা আমাদের জন্য কতটা দুশ্চিন্তার বিষয় ভাবতে পারেন। ডাক্তারদের চাপে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যদিও বলা হয়েছে যে প্রমোশন দিয়ে পছন্দের STF-এ পাঠানো হয়েছে প্রাক্তন নগরপালকে। আর তারপরেই দেখুন, রাজ্যে NIA এবং যথারীতি এই NIA-র এই অভিযানের পর STF-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ মাওবাদী মোকাবিলায় গত কয়েক বছর অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছে STF আর রাজ্য পুলিশ। বহু মাওবাদী নেতা বাংলা থেকেই গ্রেফতার হয়েছেন। কিন্তু অসম আর নর্থ ইস্ট চ্যাপ্টারের যোগসূত্রের খবর সেটা কি বাংলার STF-এর কাছে ছিল না? কেন্দ্রীয় এজেন্সি এসে যদি রাজ্যে অভিযান চালায় তাহলে তো এই প্রশ্নটা উঠবেই। খেয়াল করে দেখুন, বাহিনী আলাদা কিন্তু আঙুল উঠছে একজন মানুষের দিকেই। তার সরাসরি কোনো যোগাযোগ আছে কি নেই, সদ্য দায়িত্ব নিয়েছেন, তাকে দায়ী করা যায় কি করা যায় না, এগুলো সত্যি বিচার্য বিষয় আর কি। এগুলো ভেবে দেখার মতো বিষয়। কিন্তু লোকে ভাববেন যখন দেখবেন নামটা বিনীত গোয়েল। এবার এই প্রশ্নটা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। ভুলে গেলে চলবে না, STF-এর মাথায় ADG STF কিন্তু বিনীত গোয়েল, যিনি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে RG কর হাসপাতালে গুন্ডাদের আক্রমণ 14ই আগস্ট রাতের, তারপরে উনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এবং সময়টা আপনাদের আর্কাইভও রয়েছে, যে আপনারা যদি এটাকে মিডিয়াকে বলেছিলেন যে আপনারা এটাকে যদি বলেন ইন্টেলিজেন্স ফেলিওর, তাহলে আমি অ্যাডমিট করছি যে ইয়েস, এটা ইন্টেলিজেন্স ফেলিওর। একটা লোক এত ক্রিটিক্যাল ব্যাপারে তার দপ্তরের, ইন্টেলিজেন্স দপ্তরের ফেলিওর অ্যাকসেপ্ট করছেন, তারপরে তাকে প্রমোশন দিয়ে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল STF বানানো হলো। এবং যে STF-এর কাজই হচ্ছে ইন্টেলিজেন্স গ্রহণ করা এবং ইন্টেলিজেন্সের বেসিসে অ্যাকশন করা, to ensure the national security as far as India is concerned এবং পশ্চিমবঙ্গ। আমার চিন্তা রইল যে এই ADG STF-এর আন্ডারে পশ্চিমবঙ্গ কতটা নিশ্চিত থাকবে। কারণ রাজনীতি করতে গিয়ে বা মেরুদণ্ডহীনতার পরিচয় দিতে গিয়ে নিজের পেশাদারি দক্ষতা সম্পূর্ণভাবে উনি বোধহয় গঙ্গার জলে বিসর্জন দিয়েছেন। আচ্ছা, বিনীত গোয়েলের সমতুল্য মন্দ কপালার কার আছে রাজ্যে? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামটা কি নেওয়া যায়? ভেবে দেখুন। কারণ এই পুজোর মুখে দেখুন একের পর এক নেতা জামিন পেয়ে যাচ্ছেন, একের পর এক। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা জামিন পেয়ে গেলেন। নিয়োগ দুর্নীতিতে যেটাতে তার নাম জড়িয়ে রয়েছে, সেখানে মানিক ভট্টাচার্য এবং তার গোটা পরিবার সবাই মিলে গ্রেফতার হয়েছিলেন, সবাই মিলে জামিন পেয়ে গেছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পাওয়ার রাস্তায় এগোতে গিয়েও থমকে গেলেন, কারণ রাস্তার উপর আরও একটা দরজা বসে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় এবার তাকে গ্রেফতার করেছে CBI। মানে এবার বলতেই পারেন ঘরের মধ্যে ঘর হয়ে গেল কি, গ্রেফতারি তো ছিলেন, তাহলে আর কি হলো? হলো এই যে কোথাও গিয়ে
ইডির হাতে গ্রেফতার হওয়ার জায়গার থেকে যদি তার ছাড়া পাওয়ার বা এতদিন ধরে তদন্ত চলছে তার থেকে বেরিয়ে আসার সামান্যতম একটা সুযোগও তৈরি হতো, এখন নতুন মামলায় গ্রেফতার হওয়ায় তো সেটা মনে হচ্ছে বিষবাও জলে চলে গেল। এবং তার সঙ্গে সঙ্গেই পুরো নিয়োগ দুর্নীতির অভিযুক্ত অয়নশীলকেও সিবিআই গ্রেফতার করেছে। মানে আর কোনোভাবেই এই মুহূর্তে অন্তত এই পুজোর আগে তাদের মনে হচ্ছে জামিন পাওয়াটা আর হলো না। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার 19 দিন পর গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। কেষ্ট জামিন পেয়ে বীরভূমে ফিরে এসেছেন, কিন্তু তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দিন এখনো জেলেই কাটছে, উল্টে জেল জীবন আরও লম্বা হওয়ার পথে। কারণ এবার প্রাথমিক দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করল সিবিআই। বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। পার্থর সঙ্গে অয়নশীলও গ্রেফতার হয়েছেন, দুজনেরই জেল হেফাজতের নির্দেশ আদালতের। 2022 সালের 23শে জুলাই পার্থকে গ্রেফতার করে ইডি। প্রাথমিক মামলাতেই পার্থকে ধরেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পরে এসএসসি মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই। নবম, দশম, দ্বাদশ, একাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় পার্থকে ধরে সিবিআই। এখনো পর্যন্ত একটি মামলাতেও জামিন পাননি পার্থ। হাইকোর্টে আবেদন করেছিলেন, সেটিও গ্রাহ্য হয়নি। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ একদিকে জামিন পেয়ে জেলের বাইরে আসতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে নতুন মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। সহসা মুক্তি মিলবে কি? এর আগে পার্থর আইনজীবী যতবারই জামিনের দাবি করেছেন ততবারই জামিনের বিরোধিতা করেছে ইডি, সিবিআই। এই পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় জেলে অসুস্থতা বোধ করেন পার্থ। ভর্তি করা হয় জেল হাসপাতালে। অসুস্থ পার্থ সেই জেল হাসপাতাল থেকেই ভার্চুয়ালি নতুন গ্রেফতারির খবর পেয়ে যান। সিবিআই আদালতে দাবি করেছে যে 2014 ওই প্রাথমিকের টেটে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল। এটা নতুন কথা কি? আমরা সেই সময়ের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তো বারবার এই অভিযোগটাই দেখেছি। এক্ষেত্রে বলেছে যে এই ষড়যন্ত্রে পার্থ আর মানিক দুজনেই জড়িত। এবার মানিক ভট্টাচার্য নিজেই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা তুলে দিয়েছিলেন, এটাই সিবিআইয়ের দাবি। অয়নশীল ইমেল করে সেই তালিকা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলিকে পাঠান। সেই তালিকা সন্তু তুলে দেন তৎকালীন যুব কংগ্রেস নেতা, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। এবার অয়নশীল 8 জন এজেন্টের মাধ্যমে 1,67,00,000 টাকা তুলেছিলেন বলে সিবিআই দাবি করেছে। সেই টাকা আবার পার্থ ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলির কাছে গেছিল। মানে সিবিআইয়ের আইনজীবী আদালতে এই কথা জানিয়েছেন। মাথাটা কীরকম ভোভো করছে না? এর টাকা এ তুললো, এর থেকে ও গেল, ও ওকে পাঠালো, পুরোটা মাকড়সার জালের মতো, জানেন তো। এবার সেই মাকড়সার জালে মানে হয়তো মাকড়সা নিজেই তো জালটা বোনে, মাকড়সা নিজের জালে কখনো জড়ায় কিনা জানি না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি এই জালেই জড়িয়ে গেলেন? এবার কেন্দ্রীয় এজেন্সিকে এই অভিযোগগুলো অবশ্য প্রমাণ করতে হবে। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তকে দোষী ঘোষণা করবে আদালত, শাস্তি ঘোষণা হবে। এবার এর মাঝখানে একটা ধাপ রয়েছে। যতদিন না এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে ততদিন কি জামিনে মুক্ত থাকতে পারেন অভিযুক্ত? পারে, যদি না তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকে বলে কোর্ট মনে করে। এবার সেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে, কারণ পার্থ চট্টোপাধ্যায় এবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলে গেছিলেন। কুন্তলের জামিনের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতার বিশেষ ইডি আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে পার্থ চট্টোপাধ্যায় কিউ পেয়ে গেছেন যে কোন রুটে এই জাল থেকে বেরোতে হবে। এবার দেখুন, মানিক ভট্টাচার্য তার আগে জামিন পেয়ে যাওয়ায় সিবিআইও নিশ্চয়ই সতর্ক হয়ে গেছিল যে এই রাস্তায় চলে হয়তো এরা আলটিমেটলি ইডির জাল থেকে বেরিয়ে জামিন টামিন পেয়ে যাবেন। সেই জন্যেই কি আট ঘাট বেঁধে চট জলদি পার্থ চট্টোপাধ্যায় অয়নশীলকে আরেকটা মামলায় তারা গ্রেফতার করলো? ভাবার বিষয়টা। সবারই হোমওয়ার্ক থাকে তো। জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে, এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা, যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, সেই জাজমেন্টকে
সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। কাঠ খেলে তো ফার্নিচার বার করতেই হবে। তো এমনি জেলে আছে, জেলে থাকবে, আরও যদি একটা দুটো মামলা যোগ হয়, একসাথে যদি কারো 3 বার ফাঁসির অর্ডার হয়, যেমন তার কিছু যায় আসে না। পার্থদা এমনিও জেলে আছে, আরও 2-5টা মামলা জুড়ে দিলে পার্থদার কি যায় আছে। পিএমএলএ অ্যাক্ট যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে আর্থিক বৈষম্যের জন্য, যে তুমি এত টাকা পেলে সে টাকার সোর্স অফ ইনকাম কি। আর সিবিআই যেটা করছেন যে তুমি এই এত টাকাটা যে পথে আদায় করেছো তাতে তোমার বিরুদ্ধে করাপশনের অভিযোগ থেকে, সে দুটো ভিন্ন পরিস্থিতি, ভিন্ন ব্যবস্থা। সুপ্রিম কোর্টে যখন সিবিআই যাতে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে না পারে একটা অর্ডার দিয়েছিল, সেই কোর্টই যখন ইডি তাকে অ্যারেস্ট করলো তার জামিনের আবেদন খারিজ করে দিল। দুটো আইনের দুটো পরিধি এবং তার প্রয়োগটাও ভিন্ন। সিবিআই সাকসেস রেট খুব কম। এটা হতে পারে যে একের পর এক যেভাবে মানিকবাবু থেকে শুরু করে অনুব্রতবাবু জামিন পেয়ে গিয়েছেন সিবিআইয়ের ব্যর্থতার জন্য আমি মনে করি, তাহলে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য একটু সিবিআই আছে বলে আমাদের মনে করানোর জন্য হয়তো এ নেওয়া হচ্ছে, রিমান্ডে নিচ্ছে। তারপরেও আমি সিবিআইয়ের কাছে আশা রাখবো যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত, সময় নষ্ট না করে যত দ্রুততা সম্ভব হয় চার্জশিট তৈরি করে কোর্টে জমা দিক, কোর্টের মাধ্যমে বিচারের ব্যবস্থা হোক। সোশ্যাল মিডিয়ায় না একটা রসিকতা খুব ঘুরপাক খাচ্ছে আজকাল। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, এগুলো সব নাকি প্রাকৃতিক বিপর্যয়, কেউ দায়ী নয়। মানে এত বেশি সব লোকজন আস্তে আস্তে জামিন টামিন পেয়ে যেতে শুরু করেছেন, তাই জন্যই হয়তো মনে হচ্ছে এগুলোর জন্য কেউই দায়ী নয়। আর অতিবৃষ্টিতে বন্যা হলে সেটা ম্যানমেড বন্যা, তার জন্য ডিভিসি দায়ী। দেখুন, এই বক্তব্যের মধ্যে যেরকম রসিকতা রয়েছে তেমন কিন্তু হতাশাও রয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতার জামিন আইন মেনে চলা মধ্যবিত্ত সমাজকে হতাশ তো করবেই, তাই না? কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা এতে কমতে বাধ্য। আর আমাদের রাজ্যের শিরায় উপশিরায় যে দুর্নীতি ঢুকে গেছে তার প্রমাণ তো অহরহ মিলছে। এবার মালদহে মিলেছে। বন্যার ভাঙনের খবর শুনেই অনেকে স্বগতোক্তি করেন, এবার চাল আর ত্রিপল চুরি শুরু হবে, ত্রাণ নিয়ে দুর্নীতি শুরু হবে। মানে এটা লোকের কাছে এটাই স্বাভাবিক বলে মনে হয়ে গেছে আর কি। বাস্তবেও দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। মালদার ভূতনিতে বাইকে করে ঘুরে ঘুরে ত্রিপল বিক্রি করছিল এক যুবক, আর প্রত্যেকটা ত্রিপলে বিশ্ব বাংলার লোগো জল করছে। আর কোন সময় জানেন? যখন মুখ্য সচিব বলছেন যে এই রকম বন্যায় ওই ত্রাণের জন্য লোকজনকে একটা করে না 3টে করে ত্রিপল দেওয়া উচিত। সেই জন্যই হয়তো সরকারি ত্রিপল কেউ কেউ তুলে নিয়ে গিয়ে বিক্রির ব্যবস্থা করছে। ত্রাণের ত্রিপল, সরকারি ত্রিপল, তাই বিশ্ব বাংলার লোগোটা জল করছে, সেটাই বিক্রি হচ্ছে। মোটর সাইকেলে ফেরি হচ্ছে বিনামূল্যে সাহায্য। কোনখানে পেলে বলো? এই ত্রিপল কোনখানে পেলে? মালদার বৈষ্ণবনগরে ফেরি করার সময় জনতা ধরে ফেলেছে। জনতা বোধহয় সবটা ধরে ফেলে, তবুও হাহাকার, ত্রাণ চাই, ত্রাণ। ভূতনির ঘটনা। শনিবার এভাবেই বিলি হয়েছিল ত্রাণ। মন্ত্রী ফিরহাদ হাকিম ফোনে শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আবেদন, কিন্তু মন্ত্রী যেতেই শুরু হয়েছিল লুট। দুর্গত মানুষগুলো এভাবেই ঝাঁপিয়ে পড়েছিল মুড়ি আর চাল নিতে। সেই ভূতনি, সেখান থেকেই ত্রিপল এনে বিক্রি। খোলাখুলি বলছেন বিক্রেতা। কোনখানে পেয়েছে? আরে ভাই আমরা শুনো, হ্যাঁ এটা তোমার ই করেছে, কোনখানে ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে, হ্যাঁ তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়েছে, হ্যাঁ এদিকে মুখ দেখ না, 5-6টা পেয়েছে, ওরা বিক্রি করেছে, যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করেছে। এই বেশি ত্রিপলগুলো কারা পেল? কারাই বা সরকারি ত্রিপলগুলো বিক্রি করালো? মালদার 3টে গ্রাম পঞ্চায়েত বন্যায় ক্ষতিগ্রস্ত। 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর দক্ষিণ চণ্ডীপুর ভূতনির অবস্থা ভয়াবহ। বিশ্ব বাংলার লোগো দেওয়া ত্রিপল বিলির ব্যবস্থা ভিডিওর মাধ্যমে ব্লকে ব্লকে ত্রিপল পাঠানো হয়েছিল। ব্লক থেকে দুস্থদের বিলি করছিল পঞ্চায়েত।
সরকারি ত্রিপল সেখানে বিক্রি হচ্ছে 500 টাকায়। মেম্বার, তৃণমূলের প্রধান, জেলা পরিষদ তারা ত্রাণ রেখে নিচ্ছে, তারা নিজেদের আত্মসাৎ করছে এবং ত্রাণে দুর্নীতি করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। সেই ত্রাণটায় বিক্রি হবে একদিন। আর ঠিক তার প্রমাণ হয়ে গেল যে কালিয়াচকের 3 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মোটর সাইকেলে সেই সরকারি লোগো লাগা রাজ্য সরকারের মাল ত্রিপল বিক্রি হচ্ছে। বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে। ত্রাণ দেওয়ার সময় জায়গা আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, কাউকে দেখে দিচ্ছে না। গ্রামবাসীদেরকে, জেলা প্রশাসক সবাইকেই যারা চাইছে দুস্থ তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয়, ত্রাণ সামগ্রী দেওয়া হয়। চক্রান্তগুলো কোথাও দেখা যাচ্ছে বাড়ি প্রতি একজন 2-3টা করে পলিথিন নিচ্ছে। এবং বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে বা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। দেখুন, বাংলাদেশেও বন্যা হয়েছে, বিশ্ব বাংলার ত্রিপল ভাসতে ভাসতে ওই প্রতিবেশী দেশে চলে যাচ্ছে না তো। বিশ্ব বাংলা তো আন্তর্জাতিক একটা ব্যাপার আছে, নামের মধ্যেই রয়েছে। অতীতে আমরা তো দেখেছি ওই বাংলাদেশের বাজারে খুলনা, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কত বলবো, সব জায়গার হাটে সবুজ সাথীর সাইকেল বিক্রি হতে দেখা গেছে। ভিডিও ভাইরাল হচ্ছে, আমরা খবর করেছি, আমাদের প্রতিনিধি গিয়ে খবর করেছেন। এবার পশ্চিমবঙ্গ সরকারের ছাপ মারা ত্রিপল যদি বাংলাদেশে দেখা যায়, অবাক হওয়ার তো কিছু থাকবে না। সরকারি ত্রিপল ওই যুবকের বাইকে যদি উঠতে পারে, বাংলাদেশেও পৌঁছতে পারে। এবার ত্রিপল চুরি হতে পারলে ত্রিপল পাচার হতে সমস্যা কোথায়? কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।